দর্শক, আমি ঠিক জানি না যে কথা শোনা যাচ্ছে কিনা। আপনাদেরকে আগেই বলেছিলাম যে একটা নতুন সফটওয়্যার নিয়ে কাজ করছি, তো প্রথম প্রথম একটু সমস্যা হবে। আপনাদের কাছে অনুরোধ যে কথাগুলো শোনা যাচ্ছে কিনা বা কি অবস্থা, এটা একটু বলবেন। আমি ল্যাপটপে আপনাদের কমেন্ট করতে পারছি না, একটু দেখবো যে আপনারা কি বলছেন। বাট এখানে তো দেখাচ্ছে লাইভ। আমি জানি না ঠিক শোনা যাচ্ছে কিনা। ওকে, সো আশা করছি এখন শোনা যাচ্ছে ঠিক মতো। যেটা বলছিলাম, এতক্ষণ যে কথাগুলো বলছিলাম হয়তো সেই কথাগুলো কেউ শুনতে পাননি। আজকে একজন ধর্ষকের বিচার চাইবার জন্য আপনাদের সামনে আসা। যে প্রোগ্রামটা আজকে করতে যাচ্ছি, সে প্রোগ্রামটা আসলে অনেকটা 15 মিনিটস টাইপের প্রোগ্রাম, কিন্তু আপনারা নিশ্চয়ই এরই মধ্যে অবগত আছেন যে 15 মিনিটস প্রোগ্রামটি আমি আপাতত করছি না, যে কারণেই এই ইনফর্মাল একটি আলোচনার মধ্যে দিয়েই সেই কথাগুলো বলতে হচ্ছে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একজন বাংলাদেশী, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের নিজেদেরকে ছোট করে দিয়েছে, আমরা নিজেদেরকে ঘৃণার পাত্র বানিয়ে দিয়েছে। এটা পুরো জাতির জন্য খুবই লজ্জিত হওয়ার মতো একটি বিষয়। এই বিষয়টি নিয়ে এর আগেও 15 মিনিটস আপনারা জানেন কথা বলেছিলাম যে একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের খুব ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, তিনি ডিরেক্টর হিসেবে আছেন এবং বাংলাদেশের ভারতে অবস্থিত বাংলাদেশের যে দূতাবাস আছেন তিনি সেইখানে গত বছর কর্মরত ছিলেন, এবং কর্মরত থাকা অবস্থাতেই তিনি এক নারীর সাথে প্রেমের একটি সম্পর্ক গড়ে তোলেন, এবং তার সাথে দেখা করার কথা বলে প্রথম দিন সেই নারীকে যখন তিনি তার দূতাবাসে নিয়ে আসেন, সেদিনই তাকে জোর করে ধর্ষণ করেন। এবং সেই বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে তাকে সেখান থেকে প্রত্যাহার করে বাংলাদেশে নিয়ে এসেছে, কিন্তু তাকে তার পদ থেকে সরায়নি। তিনি এখনো কর্মরত আছেন এবং খুবই দাপটের সহকারে তিনি কাজ করে যাচ্ছেন, এবং তার দাপটটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, তিনি সেই ঘটনাকে কেন্দ্র করে যে তদন্ত কমিটিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটিটি খুব ভালোভাবে কাজ করছিল, সেটা দেখে তিনি সেই তদন্ত কমিটির পুরো সব সদস্যদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছেন, এবং সেই বিচারের জন্য, সেই একই ঘটনার জন্য তিনি আরেকটি তদন্ত কমিটি গঠন করেছেন। যেই তদন্ত কমিটি কিনা ঠিক তিনি যেভাবে চাচ্ছেন সেভাবে কাজ করছে বলে আমাদের কাছে এসে সে খবরটি পৌঁছেছে। আজকে আপনাদের সামনে সেই মহান ব্যক্তিকে আগে পরিচয় করে দিতে চাই, এবং সবচেয়ে যে কারণে আজকে নতুন করে আসা সেটি হচ্ছে ভারতীয় যে নারী ধর্ষণের শিকার হয়েছিলেন, সেই নারী এখন সিদ্ধান্ত নিয়েছেন তিনি কিছুদিনের মধ্যেই আমাদের কাছে কথা বলে যেটা বলেছেন যে তিনি 1 মাসের একটি আলটিমেটাম দিতে যাচ্ছেন, এবং এই 1 মাসের মধ্যে যদি তিনি কোনো ফল না পান, তিনি যদি আপনার কি বলে আহ, আহ, এটার কোনো বাহ্যিক কোনো ঘটনা তিনি যদি দেখতে না পান, সেই ক্ষেত্রে তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে এসে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বসবেন। তো সেই নারীর বক্তব্য শুনবার আগে আমরা আগে যাচ্ছি আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্যক্তি, তাকে নিয়ে আগে কথা বলে নেই। তিনি হচ্ছেন ধর্ষক মুনতাসির মোর্শেদ। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। তিনার ব্যাপারে খুব ছোট করে আপনাদেরকে আগে একটু জানিয়ে নেই। তিনি পটুয়াখালী তিনার গ্রামের বাড়ি, এবং খুবই দরিদ্র পরিবারের একজন ছেলে ছিলেন। বাট তিনি খুবই মেধাবী ছিলেন, এবং মেধাবীর পাশাপাশি তিনি সবচাইতে বেশি যেটি পারতেন সেটি হচ্ছে যে মানুষের সাথে প্রতারণা করার যে জ্ঞান, সেটি তিনি খুব ভালোভাবে রপ্ত করেছিলেন। এবং তার এটি অনেক আগের একটি ছবি, যখন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং সেখানে থাকা অবস্থাতেই তিনি তার ঠিক সিঁড়িটা ধরেছিলেন তার উপরে উঠবার জন্য, একটি জায়গায় যাওয়ার জন্য। সেখানে এক বড়লোকের মেয়ের সাথে আপনার সম্পর্ক তৈরি হয়, এবং সম্পর্ক তৈরি হবার পর তিনি তাকে বিয়েও করেন একটা সময় গিয়ে। বিয়ে করবার পর যখন তিনার অনার্স এবং মাস্টার্স শেষ হয়,
শেষ হওয়ার পরে তিনি দেখেন যে তার যে যোগ্যতা, এখন যেহেতু তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, এখন তার যোগ্যতাটা আসলে আরো উপরে যায়। তো তিনি কেন এখন আগের সে বউকে নিয়ে থাকবেন? তিনি সে বউকে ডিভোর্স দেননি, কিন্তু আরেক মেয়ের সাথে তিনি সম্পর্ক করেন। সেই নারী হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়েরই আরেকজন কর্মকর্তার মেয়ে, এবং তিনি নিজেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত আছেন। আপনারা যাকে দেখছেন, এই হচ্ছে সেই নারী যাকে তিনি বিয়ে করেছেন এখন, এবং এটি খুবই রিসেন্ট একটি ছবি তার। তো সেই জায়গাটাতে পরে যাচ্ছি। এরপরে তিনি আপনার যে নারীকে বিয়ে করেছিলেন, এটা হচ্ছে তার বিয়ের সময়ের একটি ছবি। তারপরে আরেকটি বিয়ের ছবি আছে আমাদের কাছে, এটি হচ্ছে তার বিয়ের সময়কার ছবি। তো তারপরে যখন ওই নারীর সাথে আবার নতুন করে সম্পর্ক হয়, এবং আরো একাধিক নারীর সাথে তার সম্পর্কের বিষয়টি তার আগের যে স্ত্রী তিনি জানতে পারেন, তখন তাদের মধ্যে পারিবারিক একটি সমস্যা তৈরি হয়। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তিনি শেষ যেদিন তার আগের যে স্ত্রী, তার নাম হচ্ছে নাসরিন আক্তার নূপুর, সেই নূপুরের সাথে তিনি যেদিন শেষ তার সংসারের দিন, সেদিন হচ্ছে তিনি তার বাসার যে কাজের বুয়া ছিল তার সাথে একটি আপত্তিকর অবস্থায় তিনি ধরা পড়েন, এবং তারপরে তার পুরাতন যে স্ত্রী ছিলেন তিনি সিদ্ধান্ত নেন যে লম্পটের সাথে আসলে থাকা সম্ভব না, যে কারণে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। আরেকটি বিষয় জানানো দরকার, তিনি তখন পর্যন্ত তিনি ঘর জামাই হিসেবে ছিলেন নাসরিন আক্তার নূপুরদের বাড়িতে, উত্তরাতে ছিলেন, এবং সেখান থেকে তিনি চলে আসেন। যাওয়ার ঠিক সপ্তাহখানেকের মাথায় তিনি বিয়ে করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তার মেয়ে, এবং তিনি নিজেও একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত আছেন। তো তাদের মধ্যে এখন সংসার চলছে, কিন্তু তার আগের যে চরিত্র, সেই চরিত্র থেকে তিনি বের হয়ে আসতে পারেনি। তিনি এখনো পর্যন্ত বিভিন্ন নারীদের সাথে দৈহিক সম্পর্ক এবং তাদেরকে বিভিন্নভাবে ফাঁদে ফেলে তাদের সাথে খারাপ যে সম্পর্ক সেটা তিনি চালিয়ে যাচ্ছেন। তো সেটার সাথে সবচাইতে বড় যে বিষয়টি এখন সামনে এসেছে, সেটি হচ্ছে ভারতীয় যে নারীর সাথে তার দৈহিক যে সম্পর্ক, অর্থাৎ যে ধর্ষণের বিষয়টি উঠে এসেছে, সেই ধর্ষণের বিষয়টির পরেই তার জীবনে এখন একটি খুব চাপা একটি সময় যাচ্ছে, কিন্তু সেটিকে তিনি খুব ভালোভাবেই তার জীবন থেকে সরিয়ে দিয়ে আবারও তিনি আগের ঠিক জায়গাতে যাবার জন্য চেষ্টা করছেন। তো এই জায়গাটিতেই আমরা আজকে আপনাদের সামনে এসেছি তার খতিয়ান নিয়ে আপনাদেরকে দেখাবার জন্য। আমরা চলুন ভারতীয় যেই নারীর কথা আমরা বলছি, সেই নারীর বক্তব্যটি শুনে আসি, যিনি গত সপ্তাহে আমাদের সাথে কথা বলেছেন। 15 মিনিটসের বরাদ দিয়ে তার সাথে পরিচয়, যদিও তিনি জানেন না যে আমি এখন 15 মিনিটস প্রোগ্রামটি বন্ধ করে রেখেছি আপাতত, যে কারণেই তিনি তার বক্তব্যটি আমাদেরকে ভিডিও আকারে দিয়েছেন। যদিও তার মুখ ঢাকা আছে, তবে তার পুরো যে বক্তব্য, সেই বক্তব্যটি আপনাদের সামনে আমরা এখন দেখাতে চাই। I have been fighting for a long time for my justice. I wrote to Foreign Ministry of Bangladesh so many times, but no action is taken against Muntasir, and I have not get any justice from anywhere. I'm literally tired and I'm very upset. And one important thing is that the previous sexual harassment committee members are removed by Foreign Ministry, Bangladesh Foreign Ministry, and it means that the higher authority of Bangladesh Foreign Ministry is trying to save Muntasir, and it's very unfortunate. I'm fed up with ministry, Bangladesh Foreign Ministry. So I have decided that I will go to Bangladesh. I will try to meet Honorable Prime Minister. I heard that she is very, very kind, and so I hope she will help me in the fight of my justice, and for sure I will not come back to India unless I get my justice, and I will sit in front of Prime Minister of East Bangladesh. And it's my final decision, and my last hope is Honorable Prime Minister of Bangladesh, and I really hope that she will help me in this fight.
নিশ্চয়ই শুনলেন সেই নারীর বক্তব্য। তিনি অপেক্ষায় আছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন এই মুহূর্তে এই বিচারটির সাথে সম্পৃক্ত, তাদের হুঁশ ফিরবে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এসে তিনি তার অবস্থান নেওয়ার আগেই এই বিচারটি তারা করবেন বলে আমরা আশা করছি। তো এখন কথা হচ্ছে যে বিচারটি হবে কিনা। আমি আপনাদেরকে একটু জানাতে চাই যে গত যে তদন্ত কমিটিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটির যারা মেম্বার ছিলেন তারা খুব ভালোভাবে কাজ করছিলেন। যে নারীর বক্তব্য আপনারা শুনলেন সেই নারী আমাকে বলেছেন যে তারা খুব ভালোভাবে কাজ করছিলেন এবং তার যে বক্তব্য তারা ভারতে গিয়ে নিয়েছেন সব কিছুতে তিনি স্যাটিসফাইড, এবং এটার যে আউটপুট বের হয়ে আসবে সেটা বুঝতে পেরেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই কর্মকর্তা মুনতাসির মোর্শেদ তিনি এটাকে বানচাল করার চেষ্টা করেন এবং তাকে যারা পেছন থেকে সাহায্য করছেন তাদের সহায়তায় সেই পুরো তদন্ত কমিটিটি বাতিল করা হয়। হাস্যকর বিষয় হচ্ছে নতুন যে তদন্ত কমিটিটি গঠন করা হয়েছে এখন, সেই তদন্ত কমিটির আপনার যারা এখন নিয়োগ পেয়েছেন 4 জনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই 4 জনের মধ্যে 2 জনের নামই লেখা হয়নি সেই তদন্ত কমিটির তালিকার মধ্যে। 2 জনের মধ্যে একজন আবার দেশের বাইরে কর্মরত আছেন। তিনি কিভাবে বাংলাদেশের এই তদন্তের সাথে কাজ করবেন আমরা এটা জানি না। মাত্র একজন আছেন, যে একজনও কিনা মুনতাসির মোর্শেদের খুবই কাছের একজন মানুষ। এখন এসব বিষয়গুলো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানতে পারছি, এবং তার পেছনে কে কলকাঠি নাড়ছেন এবং তাকে কে সেভ করার চেষ্টা করছেন আমি তার নাম আজকে বলবো না, কিন্তু তার ব্যাপারে একেবারে তার জীবনের পুরো যে ব্যাকগ্রাউন্ড সেটা এখন আমার হাতে। আমি আপনার নাম বলছি না, আপনি নিশ্চয়ই আপনার কাছে এই ভিডিও যাবে, এবং আপনার কাছে আমার অনুরোধ থাকবে বাংলাদেশের সব দুর্নীতি সব অনিয়ম নিয়ে কথা বলা আমার দরকার নেই। সব কিছুর দায়িত্ব আমি একা পাইনি। যেহেতু এখানে আমরা নির্দিষ্ট একেবারে সুনির্দিষ্ট একটি ঘটনা নিয়ে বিচার চাইছি, সে কারণে আপনার কাছে আমাদের দাবি এই বিষয়টি নিয়ে আপনি যেটা সত্য, একেবারে যেটা সত্য সেই বিচারটা আপনার কাছে আমরা দাবি করছি। যদি না হয় এটার শেষ অনেক দূর পর্যন্ত গিয়ে গড়াবে। আপনি শুনলেন যে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এসে বসবেন, তখন পরিস্থিতিটা কোথায় যাবে সেটা আপনি জানেন। তার আগে আপনাকে আমি বলতে চাই, এটা হচ্ছে সেই মেয়ের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে যেটা করা থাকবে সেটা হচ্ছে আপনি খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনার জীবনের এই পুরো অতীত আমার হাতে। আপনি এটা বুঝবেন যে আপনাকে নিয়ে আমি আমার 15 মিনিটস কতটুকু পর্যন্ত গিয়েছি সেটা আপনি একটু খেয়াল করবেন। আপনার নামটা শুধু আমি বলছি না আজকে, কিন্তু আপনি এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যেই পরিস্থিতিতে আমরা আপনার নাম বলতে বাধ্য হব। তিনি হচ্ছেন, তার বাবা ছিলেন পাকিস্তানি আর্মির একজন সিপাহী। মুক্তিযুদ্ধের সময় তিনি ওপারে ছিলেন এবং আদর্শিকভাবে ইউনাইটেড পাকিস্তানের কট্টর একজন সমর্থক। দেশে প্রত্যাবর্তন করেন তারা 1976 সালে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর। এই লোকটি অতীতে আর্মিতে শিক্ষানবিশ একজন অফিসার হিসেবে যোগদান করেছিলেন, কিন্তু পাসিং আউটের মাত্র 2 সপ্তাহ পূর্বে রুমমেটের মূল্যবান লেদার সামগ্রী চুরি হয়, যা পরবর্তীতে এই লোকের লকার থেকে উদ্ধার করা হয়, এবং তার পরিপ্রেক্ষিতেই তার সেনাবাহিনী থেকে চাকরি হারান। বিসিএসে তিনি অংশগ্রহণ করেন এবং আর্মি থেকে যে বহিষ্কার হয়েছিলেন যে কারণে, সেই বহিষ্কার হবার বিষয়টি পুরোই তিনি ছাপিয়ে গেছেন, যা কিনা বিসিএস এর পিএসসির যে নিয়ম সেটার আইন বহির্ভূতভাবে তিনি সেখানে যোগদান করেছেন। তিনার প্রথম স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখে তিনি তাকে পিটিয়ে বের করে দেন। পুত্র সন্তান জন্মগ্রহণ করার পর তাকে তালাক প্রদান করেন। তিনি হচ্ছে তার সেই সন্তানের মুখও কোনোদিন দেখেননি। তার রিজিউমেতে 2টি মেয়ের বিষয় উল্লেখ করা থাকলেও সেই পুত্রের কথাটি তিনি ছাপিয়ে গেছেন। তিনার বড় ভাই একজন বেসরকারি একটি ব্যাংকের পরিচালক ছিলেন। গত বছর দুদকের ফটক থেকে নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হন সেই ব্যক্তি। তিনি বিএনপির সাবেক মন্ত্রী মোর্শেদ খানের ক্যারিবিয়ান দ্বীপে অফশোর নামে তেল কোম্পানিতে বিনিয়োগের উদ্দেশ্যে 167 কোটি টাকা পাচারের সহায়তা করেন। তার বিরুদ্ধে সেই ঘটনাটিকে কেন্দ্র করে মানি লন্ডারিং এর একটি মামলা হয়, যা এখনো চলমান আছেন। এই ব্যক্তি, তার ছোট ভাই হচ্ছে আর্মির নিম্ন সারির একজন মেজর।
তিনি অনেক এই বিষয়গুলো আমি বলছি না, যেহেতু বিষয়টা সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত, সেটা আলাদা একটি বিষয়। তিনি হচ্ছে কোনো রকম 2015 সাল থেকে এ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী কোনো রকম অনুমতি ছাড়াই সম্পূর্ণভাবে অবৈধভাবে ওয়াশিংটন ভ্রমণ করে দূতাবাস থেকে চিকিৎসা এবং মাসিক ঔষধ বাবদ এ পর্যন্ত $1,57,000 খরচ করেছেন। এ ব্যাপারে তাকে সম্পূর্ণভাবে সহায়তা করেন ড্যাশ ড্যাশ চৌধুরী ড্যাশ, কয়েকজনের নাম বলা আছে, আমি তাদের নামও এখানে বলছি না। তিনি বিএনপির সাবেক মহিলা এমপির পুত্র আহ, মোহাম্মদ রাশেদুজ্জামানের কোঅর্ডিনেশন করেন। এ অপরাধী মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থক অফিসারদের নির্লজ্জভাবে দাবিয়ে রেখেছেন এবং পাশাপাশি জামাত শিবিরপন্থী, এগুলো আসলে গাঁটবাঁধা কিছু হয়তো বলেই থাকেন অনেক সময় অনেকে, যে জামাত শিবিরপন্থীদেরকে জায়গা দিচ্ছেন। এখন আসলে সেটা একেবারেই অসম্ভব। যাই হোক, আপনার লম্বা একটি হিস্ট্রি এখন আমার হাতে, আমি সেগুলো সবকিছু আপনাকে বললাম না। আশা করছি আপনি জানতে পেরেছেন যে আপনাকে নিয়ে আমাদের অনুসন্ধানের পর্যায়টা কতটুকু পর্যন্ত গিয়েছেন। দর্শক, আমি আপনাদেরকে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বিষয়টি নিয়ে আমরা আজকে সামনে এসেছি, যে ভারতীয় যে নারীর ধর্ষণের বিষয়টি, সেই ধর্ষণের বিষয়টি কিন্তু এরই মধ্যে বাংলাদেশে একেবারে যে কোনো গণমাধ্যমে যায়নি তা না। সময় টেলিভিশনে সেটি নিয়ে সংবাদ প্রচারিত হয়েছে, দু একটি অনলাইন পত্রিকাতেও এসেছে। কিন্তু অজ্ঞাত কারণে কেন সেটি নিয়ে বিচার হচ্ছে না এবং সেই বিচার তদন্ত এসব নিয়ে কেন এই ধরনের জলঘোলা করা হচ্ছে, সেটার একটি কারণ আপনাদের সামনে আমি আজকে তুলে ধরলাম, যেটি কিনা টেলিভিশন বা পত্রিকাতে এখনো আসেনি। আমি আশা করছি না তিনাকে নিয়ে, তিনার আহ, নাম পরিচয় সবকিছু দিয়ে আমার পরবর্তীতে আপনাদের সামনে কখনো আসতে হোক। আমি চাই যে আপনি এই বিষয়টির সুরাহা করবেন এবং এটির সর্বোচ্চ যে শাস্তি, সেই শাস্তির বিধান করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সুনাম, সেটিকে ক্ষুণ্ণ রাখবেন। একজন ভারতীয় নারী, তিনি একজন বিদেশি মানুষ, তার কাছে বাংলাদেশের একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ ধরনের অভিযোগ, এটি আমার মনে হয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ফরেন অ্যাফেয়ার্স যে আপনাদের যে ডিভিশন আছে, সেইটার জন্য একটি লজ্জাজনক অধ্যায় হয়ে থাকবে। তারপরে সেই ঘটনাটি তো ঘটেছে, সেটিকে আপনারা সেভ করবার জন্য যে নীল নকশা আপনারা এখন সামনে নিয়ে এসেছেন, সেটা থেকে সরে আসবেন বলে আমরা আশা করছি। তো দর্শক, আজকে আমার আসলে কি নাম বলবো জানি না অনুষ্ঠানের, নাম একটা আপনারা ধরে নিন। বিদায় নিচ্ছে আজকের এই অনুষ্ঠান থেকে, আপনাদের সামনে থেকে। আপনাদেরকে কথা দিয়েছিলাম যে 15 মিনিটস না করলেও এই ধরনের যেহেতু পলিটিক্যাল বিষয়গুলো নিয়ে আসলেই যত ঝামেলা, সেহেতু সামাজিক এ ধরনের অনেক কিছুই আপনাদের সামনে মাঝে মধ্যেই নিয়ে আপনাদের সামনে আসবো এবং আপনাদের সবার দোয়া চাই। আপনাদের দোয়ার কারণে আমি আজকের ইলিয়াস হোসাইন এবং আপনাদের ভালোবাসার মানুষ। আপনাদের আরো বেশি বেশি সম্পৃক্ততা চাই। আপনারা আমার ইমেলে যেসব বিষয়গুলো দিয়ে থাকেন, আমি সেগুলো খুব নিয়মিত না পারলেও মোটামুটি 80 ভাগ ইমেল আমি চেক করি বা অন্য আরেকজনের সহায়তা নিয়ে সেটা চেক করবার চেষ্টা করি। আশা করি ভালো থাকবেন। আমরা এই ধর্ষক মুনতাসির মোর্শেদের বিচার চাই। আপনারা এই ভিডিওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবেন এবং আমি আশা করছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারা এরই মধ্যে ভিডিওটি দেখছেন বা আপনারা কালকে আপনাদের সচিবালয়ে যাওয়ার পর ভিডিওটি দেখবেন। আপনাদের যাকে নিয়ে কথা বললাম তাকে হয়তো দর্শক বুঝতে পারেনি কার বিষয়ে বললাম, সেই ঊর্ধ্বতন কর্মকর্তা কে, যিনি কিনা পেছন থেকে কলকাঠি নাড়ছেন। আপনারা নিশ্চয়ই জানেন। আপনারা তাকে এই ভিডিওটি দেখাবার ব্যবস্থা করবেন এবং তাকে এই মেসেজটি দিবেন যে এই নারী বাংলাদেশে আসবে এবং তিনি প্রধানমন্ত্রীকে সামনে নিয়ে আসবেন এই বিষয়টি নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।